আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের আহ, গণিত বিভাগ রসায়ন বিভাগের নন মেজর পদার্থবিজ্ঞান একের অধ্যায় নাম্বার 1। ইতিপূর্বে আমাদের এই অধ্যায়ে 4টি পর্ব হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর পর্ব দেখব এবং সেটা হলো ভেক্টর বিশ্লেষণ, এই অধ্যায়ের নাম। এবং 5 নম্বর পর্বে ভাইয়া গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য দেখব, সেটা হলো গ্রিনের উপপাদ্য। গ্রিনের উপপাদ্য যেটা তোমাদের এই বছরের জন্য, যারা রিসেন্টলি পরীক্ষা দিবে 25 সালে, তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যারা পরবর্তী দিবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এই যে এই অধ্যায় থেকে 3টা উপপাদ্য এসে থাকে, গ্রিন, গস এবং স্টোকস। 3টার মধ্যে 3টা উপপাদ্য ইম্পর্টেন্ট। তো আজকে আমরা গ্রিনের উপপাদ্য দেখব এবং আগামী ক্লাসে আমরা বাকি আর উপপাদ্যগুলো এগুলা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি শুরু করি। আচ্ছা, গ্রিনের উপপাদ্য শুরু করার আগে আমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটি হলো টাইপস অফ ইন্টিগ্রেশন। মানে ইন্টিগ্রেশনের যে টাইপ আছে বা ইন্টিগ্রেশনের যে প্রকারভেদ আছে, এটা সম্পর্কে অনেকে জানে না। যারা ইন্টারে পড়ছে কিন্তু হয়তো সেভাবে খেয়াল করে নাই, অথবা অনেকে পড়ে নাই। তাহলে আমাকে অবশ্যই ইন্টিগ্রেশনের টাইপটা এটাকে জেনে আসতে হবে, তারপর আমি উপপাদ্য সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের টাইপ হলো 3টা। কয়টা টাইপ? 3টা। তাহলে এই 3টা টাইপটা আমি একটু বিস্তারিত তোমাদের বলবো বা আলোচনা করব। দেখো, প্রথম 1 নাম্বার টাইপে আমরা রৈখিক সমাকলন বা লাইন ইন্টিগ্রাল, রৈখিক সমাকলন বা লাইন ইন্টিগ্রালও বলা হয়। LINE, লাইন ইন্টিগ্রালও বলা হয়, অর্থাৎ রৈখিক সমাকলন। তাহলে আমার কথার মধ্যে এই জিনিসটা বুঝতে হবে, লাইন বলতে বা রৈখিক বলতে বোঝাচ্ছে কোনো একটা রেখা বরাবর আমি যখন সমাকলন করব, সেটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল বা রৈখিক সমাকলন। এখন রেখাটা বক্র হতে পারে, সমান্তরাল হতে পারে, সরল রৈখিক হতে পারে, যে কোনো রেখা হতে পারে। অর্থাৎ একটা রেখা বরাবর, যে কোনো রেখা বরাবর তুমি যখন সমাকলন করবা, সেটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল বা রৈখিক সমাকলন। এখন এটাকে প্রকাশ করা হয় কিভাবে? প্রকাশ করা হয় সিঙ্গেল একটা ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা, এটাকে প্রকাশ করা হয়। এটা হলো লাইন ইন্টিগ্রালের সিম্বল। এখন কথা হলো ভাইয়া, এটা যদি এখন বদ্ধ হয়, বক্র হয়েছে ঠিক আছে, কিন্তু একটা বদ্ধ রেখা বা বদ্ধ ক্ষেত্র হয়েছে, তখন ওই বদ্ধ রেখাকে তুমি প্রকাশ করবে, তখন আরেকটা ইন্টিগ্রালের চিহ্ন আছে, সেটাকে বলা হয় সি দ্বারা প্রকাশ করবে। এখানে সিতে এই ক্লোজ, এই গোল চিহ্ন দেওয়া মানে ক্লোজ ইন্টিগ্রাল বা বদ্ধ ক্ষেত্র। আর এই ক্ষেত্রটা যদি সি রেখা দ্বারা আবদ্ধ হয়, তাহলে এখানে সি দেওয়া লাগবে। আর রেখা হলে আর দ্বারা, যা রেখা নাম দিব তাই হবে এখানে। তাহলে যদি বদ্ধের ক্ষেত্রে এটা ইউজ করব, আর যদি শুধুমাত্র একটা লাইন হয়, বক্র হোক সমান্তরাল হোক যেটাই হোক না কেন, আমরা শুধুমাত্র একটা ইন্টিগ্রেশন দ্বারা প্রকাশ করব। তাহলে অবশ্যই তোমরা, আর এটা অবশ্যই আমরা এটা 1D তে কাজ করি বা একমাত্রিক জায়গায় আমরা কাজ করি, কারণ লাইন তো একমাত্রিক হয়, তাহলে 1D তে আমরা রৈখিক সমাকলন কাজ করি। এবার 2 নম্বরে আসি, তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল, তাহলে এটাকে প্রকাশ করা হয় তল বা সারফেস যখন বুঝাবে, তখন তোমাকে আসতে হবে ডাবল ইন্টিগ্রালে। এটাকে আমরা প্রকাশ করব আর দ্বারা। এখন আর কেন দিলাম? কারণ তোমার একটা তল, তুমি যদি একটা ক্ষেত্র, অবশ্যই তোমাকে বদ্ধ ক্ষেত্র হতে হবে। এখন গোল হোক, চারকোনা হোক, ত্রিভুজ হোক, আয়ত হোক, যেই ক্ষেত্র হোক না কেন, তোমাকে বদ্ধ ক্ষেত্র হতে হবে। আর ক্ষেত্রটা যদি আর দ্বারা হয়, তাহলে তুমি এখানে আর দিবা। ক্ষেত্রটা যদি এস দ্বারা হয়, তুমি তাহলে এস দিবা। এখানে যা এখানে নাম থাকবে তাই তোমাকে দিতে হবে। আর এটা প্রকাশ করব আমরা কি দ্বারা? ডাবল ইন্টিগ্রাল দ্বারা। এটার সাহায্যে আমরা কি পাই? এটার সাহায্যে আমরা ক্ষেত্রফল পাই। আর এটা সবসময় কাজ করে কোথায়? 2D তে কাজ করে। 2D মানে দ্বিমাত্রিক স্থান, কারণ একটা তোমাকে তল বের করতে গেলে এক্স কয় অক্ষ লাগবে দ্বিমাত্রিক, তাহলে তুমি অবশ্যই দ্বিমাত্রিক এটা কাজ করবে বা কাজ করতে হবে। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার হলো আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল। আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল, এটাকে প্রকাশ করা হয় 3টা সমাকলন চিহ্ন দ্বারা বা ভলিউম ইন্টিগ্রাল বা 3টা। এটা যদি তুমি ভলিউমকে তুমি যদি ভি ধরো, তাহলে তুমি ভি পাবা, এখানে ভি দিতে হবে। এটা কোথায় কাজ করে? এটা 3D তে কাজ করে। 3D তে কিভাবে কাজ করে? তোমার কাছে একটা মনে করো ত্রিমাত্রিক বস্তু আছে, ঘনক আছে বা ঘনবস্তু আছে। তাহলে ঘনবস্তুটা কি তোমার ত্রিমাত্রিক না? ঘনবস্তুটা কি তোমার ত্রিমাত্রিক না? এটা উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এই জন্য এটাকে ত্রিমাত্রিক। আর এটা ত্রিমাত্রিকের আয়তন নির্ণয় করতে গেলে, এর একটা আয়তন আছে, আয়তন নির্ণয় করতে গেলে তোমাকে এই যে আয়তন সমাকলন নির্ণয় বা ব্যবহার করতে হবে আর কি। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? সঠিকভাবে কি বুঝতে পারতেছো? ওকে, তাহলে এখন আমরা গ্রিনের উপপাদ্য চলে যাই। গ্রিনের উপপাদ্য চলে যাব। দেখো,
গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরাম আমাদের কি বলে? গ্রিনস থিওরাম আমাদের এই কথা বলে যে মনে করো তুমি একটা, তোমার কাছে খেলার মাঠ আছে অথবা কোনো একটা বদ্ধ ক্ষেত্র আছে, যেটা ক্ষেত্রই হোক না কেন, এই গোল ক্ষেত্রই হোক না কেন, যে কোনো ক্ষেত্র হোক না কেন, বদ্ধ ক্ষেত্র হতে হবে। এই বদ্ধ ক্ষেত্রের তুমি যদি এই যে পাড় গুলা বরাবর, তুমি যদি পাড় অবশ্যই চেনো, যারা গ্রামের অঞ্চলে অবশ্যই পুকুরের পাড় চেনো, বিভিন্ন পাড়, নদীর পাড়, এগুলা চিনো অবশ্যই। তাহলে এই পাড় বরাবর তুমি যদি হেঁটে যাও, বা পাড় বরাবর তুমি হেঁটে যাতে যদি চিন্তা ভাবনা করো যে আমি নদীতে নামবো না বা এই মাঠের মধ্যে যাব না আমি, কিন্তু এই পাড় থেকে আমি ভিতরকার হিসাব নিকাশ করবো, ভিতরকার আমি খোঁজ খবর নিব, বা আমি এই একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠে আমি সাইড দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে রাস্তা, মনে করো এটা রাস্তা, এই রাস্তা তুমি যাচ্ছ, ভিতরকার খোঁজ খবর তুমি নিতে যাচ্ছ, তাহলে কিভাবে করবা? এই পার্টটা বা এটা একটা লাইনের মতো কাজ করতেছে, তাহলে এটা একটা লাইন ইন্টিগ্রাল বা এটা 1D। আর ভিতরে সারফেসটা এটা 2D। তাহলে তুমি 1D থেকে যখন 2D হিসাব নিকাশ করবা, এই হিসাব নিকাশের যে কাজটা তোমাকে করে দিবে, সেই ভাই গ্রিনের উপপাদ্যটা তোমাকে 1D থেকে 2D কাজটা করে দিবে। কিভাবে কাজ করবে? এখান থেকে তোমাকে সারফেস ইন্টিগ্রাল বা তোমার ভিতরে ক্ষেত্রফলের হিসাবটা নিকাশ তোমাকে করে দিবে। তুমি যে একটা পুকুর আছে, তোমার পুকুরে নিচে নামতে পারতেছো না তুমি, বা পুকুরের মধ্যে পানি আছে, তুমি পুকুরের যে ক্ষেত্রফলটা তুমি কিভাবে নির্ণয় করবা? এই যে পাড় থেকে যখন তুমি সমাকলন করবা, এই পাড় বরাবর যে সমাকলন করে যে মানটা তুমি পাবা, তুমি এই ভিতরে পানিতে নামিয়ে তুমি যদি তার ক্ষেত্রফল নির্ণয় করতা, যে মানটা পাবা, দুইটাই সেম। তার মানে গ্রিন ভাই আমাকে শিখে দিচ্ছে যে 1D থেকে 2D তে কিভাবে যাইতে হয়, 1D থেকে 2D তে আমি কিভাবে ট্রান্সফার হব। এই হলো গ্রিনের উপপাদ্যের মৌলিক কথাবার্তা বা মৌলিক জিনিস, এগুলা বইয়ে নাই, আমি তোমাদের এক্সট্রা বলে দিচ্ছি, অবশ্যই তোমরা এগুলো মাথায় রেখে দিবা অথবা নোট করে রেখে দিবা, মনে থাকবে না অবশ্যই নোট করে রেখে দিবা। তাহলে 1D থেকে 2D কে কাজ করে, গ্রিনস থিওরাম বা গ্রিন উপপাদ্য কাজ করে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি। তাহলে এখন আমাদের অবশ্যই বিবৃতি জানতে হবে, তারপর প্রমাণে যাবো আমরা। বিবৃতি প্লাস প্রমাণ দুইটা জানতে হবে আমাকে। বিবৃতি অবশ্যই তোমার প্রশ্ন দেওয়া থাকতেও পারে, না থাকতে পারে, থাকলেও তোমাকে লিখতে হবে, না থাকলেও তোমাকে লিখতে হবে। তাহলে আমি এখন বিবৃতিটা আমি লিখে নিছি, এটা আমি তোমাদের একটু বলবো, কারণ সময় নষ্ট করবো না। বিবৃতিটা কি? যে XY সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল রেখা সি দ্বারা আবদ্ধ। তাহলে মনে করো এইটা একটা যদি ক্ষেত্র হয়, এটা গোলও হতে পারে, চারকোনা হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে এটা আবদ্ধ ক্ষেত্রটার নাম দিচ্ছি আমি এ, আর মানে বিবৃতিটার নাম দেওয়া আছে আর, এসও দিতে পারো, সমস্যা নাই। বাহিরে এই রেখাটার নাম দেওয়া হয়েছে সি, অন্য কিছু দিতে পারো, সেই হিসাবে বিবৃতি হবে। তাহলে সেটা এখানে বলা আছে যে আরেকটি আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল রেখা সি দ্বারা আবদ্ধ। তাহলে সরল রেখাটা ছিল, কিন্তু এটা এইভাবে বক্ররেখা কিন্তু ছিল না, সরল রেখা ছিল। যখন এটাকে আমি একটু গোল করে নিয়ে আসছি, একটা বৃত্তের মতো শেপ আসছে, ঠিক আছে, বা চারকোনা আকৃতি আসবে আর কি। তো এই সি দ্বারা আবদ্ধ, যেখানে অক্ষের সমান্তরাল সি কে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। এখন দেখো ভাইয়া, এই যে এটাকে তুমি এক্স অক্ষ বরাবর গেলে দুটা বিন্দু ছেদ করবে, ওয়াই অক্ষ বরাবর দুটা বিন্দু ছেদ করবে। এখন এই যে ছেদ বিন্দুটা, এই বিন্দুগুলা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে সেটাই কথাবার্তা বলা আছে এখানে, যে সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। এখন যদি ওই ক্ষেত্রে পি অফ এক্স ওয়াই এবং কিউ অফ এক্স ওয়াই, অর্থাৎ এই ক্ষেত্রটা যদি দুইটা ফাংশন পি অফ এক্স ওয়াই এবং কিউ অফ এক্স ওয়াই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত হয়, তাহলে এবং ফাংশন দুটাকে অবশ্যই অবশ্যই অন্তরক সহগ বা অন্তরীকরণ যোগ্য ফাংশন হতে হবে। তাহলে আমি প্রমাণ করব কি? তাহলে আমি প্রমাণ করতে হবে আমাকে ক্লোজ ইন্টিগ্রাল পি অফ ডিএক্স কিউ অফ ডিওয়াই ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রাল, আর যেহেতু ধরছে আর দিলাম, তাহলে ডেল অফ কিউ ডিওয়াই মাইনাস ডেল অফ পি, সরি এখানে এক্স হবে, এখানে এক্স হবে, ঠিক আছে, এখানে হলো এক্স হবে, এক্স। আর এখানে ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই। এখন এখানে এটা মনে রাখবা কিভাবে ভাইয়া? এটা মনে রাখবা যে পি ডিএক্স, ডিএক্স এর সাথে পি আছে, আর এখানে হয়ে গেছে কিউ এর সাথে ডিএক্স, আর পি এর সাথে, এখানে কিউ এর সাথে ডিওয়াই আছে, এখানে পি এর সাথে কিউ এর সাথে হয়ে গেছে কি আমার, এই ব্যাপারটা কি উল্টাপাল্টা হচ্ছে নাকি আমার? আচ্ছা, পি ডিএক্স কিউ ডিএক্স, ঠিক আছে, আর ডেল পি থেকে ওয়াই হয়ে গেছে, ডেল পির সাথে ওয়াই, মানে পি ছিল এখানে, ওয়াই হয়ে গেছে, কিউ আছে এখানে, এক্স হয়ে গেছে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এভাবে তোমরা মনে রাখবা। তাহলে অবশ্যই অবশ্যই বিবৃতিটা ক্লিয়ার, বিবৃতি ক্লিয়ার। এবার আমরা কিসে যাব? প্রমাণে যাব। তাহলে কোথায় যাব আমরা? প্রমাণে যাব। তাহলে প্রমাণে যাই। প্রমাণ,
তাহলে আমি এখন প্রমাণ শুরু করব। তোমাদের সুবিধার জন্য আমি একটা চিত্র আগে থেকেই অঙ্কন করে নিয়েছি। দেখো, এই আবদ্ধ, এটা একটা আবদ্ধ ক্ষেত্র, আমি বৃত্তাকার ধরে নিয়েছি আমাদের প্রমাণের সুবিধার্থে। এই বৃত্তাকার আবদ্ধ ক্ষেত্রটা যদি আর দ্বারা আমরা, আচ্ছা আমি আরটা পরে দিব। আমি এই আবদ্ধ ক্ষেত্রটাকে যদি আমি সি দ্বারা, রেখাটা যদি সি দ্বারা ডিনোট করি, দেখো সি এদিকে গেছে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে, এদিক বরাবর গেছে, এদিক বরাবর গেছে। এখন কথা হলো ভাইয়া, এই যে এই দিক বরাবর গেছে এবং দেখো অক্ষের সমান্তরালে দুইটা রেখা যদি আমি অঙ্কন করি, দুইটা পয়েন্টে ছেদ হয়। যেমন এখানে একটা পয়েন্টে ছেদ হবে, এখানে একটা পয়েন্টে ছেদ হবে। এবং সেখান থেকে দেখো এক্স অক্ষের উপরে, এটাকে অবশ্যই আমি এক্স অক্ষ ধরবো, এটাকে আমি অবশ্যই ওয়াই অক্ষ ধরবো। তাহলে এক্স অক্ষের উপরে একটা পয়েন্টে চলে আসছে, এটাকে আমি এ দিব, এটাকে আমি বি দিব। তাহলে এটাকে অবশ্যই এটা জিরো হবে, অর্থাৎ মূল বিন্দু। আর ওয়াই অক্ষের উপরে যেটা গেছে, এটাকে আমি সি দেবো, এটাকে আমি ডি দিব। সি পয়েন্ট এবং ডি পয়েন্ট। আশা করি তোমরা এই কথাটা আমি বুঝতে পারতেছো। তাহলে ভাইয়া, আমার এ বরাবর বা এক্স বরাবর যখন আমি কাজ করব, তখন আমার দুইটা অংশে বিভক্ত করতে হবে বা বিভক্ত হবে। তাহলে এই বরাবর একটা হবে, এই বরাবর একটা হবে। যখন আমি এক্স অক্ষ বরাবর কাজ করব, যখন আমি এক্স অক্ষ বরাবর কাজ করব, তখন আমার এই দুটা পার্টের নাম হবে তখন F1, আর এই দুটা পার্টের নাম হবে কখন F2। তখন এটা কি, এটা আমার এক্স অক্ষ বরাবর যখন আমি কাজ করব। আবার যখন ওয়াই অক্ষ বরাবর কাজ করব, তখন ওই পার্টটার নাম হয়ে যাবে আমার, তখন এই দুটা পার্টের নাম হবে আমার G1, আর এই দুটা পার্টের নাম হবে আমার কি G2। G2, G1, G2 হবে। আমার কথা কি ক্লিয়ার? আর এটা আমি যেহেতু এক্স অক্ষ বরাবর নিয়েছি, তাহলে এটার মান হবে F1x, এটার মান হবে F2x, এটার মান হবে F2y, এটার মান হবে কি, সরি G2y, এটা G1y। আমাদের আশা করি এই চিত্রটা তোমরা বুঝতে পারতেছো বা এই চিত্রটা তোমরা বুঝে গিয়েছো। তাহলে এখন আমাদের প্রমাণে যাইতে হবে। আমি এখানে যেখানে যে এখানে যা যা কথাগুলো বলছি বা যা যা চিত্র অঙ্কন করছি, আমি প্রমাণে তাই তাই লিখবো। যেমন লেখো যে ধরি, অবশ্যই তোমাকে ধরতে হবে। তাহলে ধরি আর কি, আর এই পুরা ক্ষেত্রটার নাম দিচ্ছি আমি আর, পুরা ক্ষেত্রটার নাম দেবো কি আমি আর। তাহলে আর যদি আর কে আবদ্ধ, আর কে আবদ্ধ কে করছে, আবদ্ধকারী সরলরেখা, সরলরেখাকে সি, যেখানে যেখানে অক্ষের সমান্তরালে তুমি যদি যাও, অক্ষের সমান্তরালে, সমান্তরালে যদি তুমি যাও, তাহলে সর্বাধিক দুটো বিন্দু ছেদ করছে, সর্বাধিক, সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করবে, দুটি বিন্দুতে ছেদ করছে, ছেদ করবে, ঠিক আছে তাই না? তো দুটি বিন্দুতে ছেদ করলে আমার দুইটা আমরা পার্টে বিভক্ত করতেছি বা দুইটা অংশে বিভক্ত করতেছি, তাই আর কে আমরা কি বলবো, তাই আর কে বলবো, আর কে নিম্নলিখিত, নিম্নলিখিত দুটি শর্তে, দুটি শর্তে প্রকাশ করা করে পাই বা প্রকাশ করা যায়, দুটি শর্তে প্রকাশ করা যায়। যথা, যথাগুলা কি আমি একটু তোমাকে বলে নেই। তাহলে আমি যখন এক নাম্বার শর্তে যাব, এক্স অক্ষ বরাবর, তাহলে এ থেকে, এ থেকে আমার কে বড়, এ থেকে আমার এক্স বড়, বি থেকে আমার এক্স ছোট। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাকে একটা কাজ করতে হবে। ওয়াই অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর F1x কে বড়, ওয়াই বড়, এখানে F2x। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারতেছো। দুই নাম্বার দেখো, দুই নাম্বারে আমরা সি থেকে ওয়াই বড়, ডি থেকে ওয়াই ছোট, এবং তখন এক্স অক্ষ বরাবর কি আসবে, G1 ওয়াই এক্স, G2 ওয়াই। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো বা এটা কি বোঝা সম্ভব বা বোঝা যায়? অবশ্যই যায়। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং নোট করবে, নোট করবে। তাহলে আমাদের দুইটা শর্ত আমরা পেয়ে গেছি। এখন জাস্ট, এখন জাস্ট গ্রিন উপপাদ্যের মধ্যে শর্ত দুটো অ্যাপ্লাই করলে আমার শেষ প্রমাণ। তাহলে আমি কোথায় যাব, প্রমাণ মানে শর্তগুলো অ্যাপ্লাই করব। তাহলে যদি গ্রিনের উপপাদ্যটা ভেঙে লিখি, যদি গ্রিনের উপপাদ্য ভেঙে লিখি, উপপাদ্য ভেঙে লিখি, তাহলে পাই
তাহলে কি পাই, এই যে ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ছিল, এদিকে কি ছিল, ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ছিল। এটাকে ভেঙে লিখলে তুমি পাচ্ছ এখান থেকে ইন্টিগ্রেশনটা দুটার কাছে চলে যাবে, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই তুমি পাচ্ছ, আর এখান থেকে তুমি ভেঙে দিলে আর পাবা এখানে ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই পাবা, ডিএক্স ডিওয়াই পাবা মাইনাস এখানে আর কে ভেঙে দিলে ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই পাবা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে বুঝতে পারতেছো। তাহলে এখানে তোমাকে একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, আগেই দেখায় দেই, এই যে এই শর্তটা বা এটার জন্য আমাদের 1 নং শর্তটা আমরা ইউজ করব, এটার জন্য আমরা 2 নং শর্তটা ইউজ করবো। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কেন ইউজ করবো এটার জন্য এটা, কারণ এটা হলো না কেন? কারণ ভাইয়া এখানে তোমার ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে তোমাকে কাজ করতে হবে, মানে এটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, আংশিক অন্তরীকরণ। এটা মানে কি? এটা মানে আংশিক অন্তরীকরণ। এটা মানে কি? আংশিক অন্তরীকরণ। তোমরা চাইলে এটা দিয়েও প্রকাশ করতে পারো, এই ডেল দিয়েও প্রকাশ করতে পারো, একই কথা। যেটা দিয়ে করবো কেন একই কথা, ওই এটা আংশিক অন্তরীকরণ বোঝায়। তো আংশিক অন্তরীকরণ করছে, অন্তরীকরণ তো করছে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তখন ডি ওয়াইটা আসে ভিতরে ঢুকবে, তখন আমার ভিতরের একটা, ভিতরে তোমাকে শর্ত দিতে হবে তখন, বা লিমিট দিতে হবে, ওয়াই এর লিমিট দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আর বাহিরে থাকবে এক্স, ওই ডিএক্স কে আমরা তখন এক্স এর লিমিট দেবো। এই জন্যই শর্ত 1 এখানে অ্যাপ্লাই করব, শর্ত 2 এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা কি লিখতে পারি না, যে এখন শর্ত 1 এর জন্য, শর্ত 1 এর জন্য, 1 এর জন্য কেন 1 এর জন্য লিখবো এখন কোনটা, এটা আমি মাইনাস ছাড়া লিখবো, মাইনাস ছাড়া লিখে পরে যদি মাইনাস আসে একই কথা। তাহলে আর ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা আমি লিখতে পারি বা লেখা যায়, মাইনাস ছাড়া লিখলাম, ঠিক আছে। তাহলে ভাইয়া তোমাকে আমি প্রথমেই বললাম যে একটা দুটা ইন্টিগ্রেশন আছে, একটা বাইরে আসবে, এটা কার লিমিট দিব, এ থেকে বি পর্যন্ত লিমিট দিব। আমি কেন লিমিট দিচ্ছি এটা বুঝাচ্ছি আমি, ঠিক আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে আর একটা যে ইন্টিগ্রেশন আছে সেটা দিব। এটা লিমিটটা কি দিব, আমি এটা লিমিটটা দিব, এই যে দেখো এখানে শর্ত যে এই যে f1 এটা ছিল না, এটা শর্ত আমি ইউজ করব। শর্তটা কি, f1 x থেকে f2 x পর্যন্ত কে থাকবে, এই যে ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই থাকবে। তাহলে ডেল ওয়াই এর কাছে আমি ডিওয়াইটাকে রেখে দিব, আর বাইরে ডিএক্সটা রাখবো। এই যে বাইরে যে ডিএক্সটা রাখলাম এটার জন্যই আমার এখানে এক্স এর লিমিট বসা, আর ডিওয়াইটা ভিতরে ঢুকালাম এটার জন্য আমার এখানে ওই যে ওয়াই এর বরাবর যে লিমিটটা আছে বা ফাংশনটা আছে সেটা, এই লিমিট আকারে এখানে বসিয়ে দিলাম। আশা করি তোমরা এখানে বুঝতে পারতেছো। এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, টুইস্টটা দেখো, বা এখানে ক্যালকুলেশন আছে যে এটা ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পরের বিপরীত। যদি তুমি ইন্টিগ্রেশন কোনো কাউকে করো, উল্টা যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে কিন্তু সেটা কেটে চলে যাবে, আগের মানটাই তুমি পাবা। তাহলে এখান থেকে আমার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কেটে যায়, কি থাকবে, শুধুমাত্র পি থাকবে। আর পিটা আমি কার সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে করতেছি। তাহলে পি এর ফাংশনটা কেমন ছিল, পি অফ এক্স ওয়াই ছিল না, বিবৃতির মধ্যে বলে দিছিলাম না, আমি সেটাই এখন লিখবো। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার আছে, আরেকটা কথা হলো, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো বা এটা ইউটিউবে থাকবে অবশ্যই, তার ভিডিওটা দেখতেছো, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, অবশ্যই অবশ্যই করো, কারণ এগুলা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক টাইম লাগে। তোমরা যদি করো তাহলে অবশ্যই অবশ্যই আমার একটু অনুপ্রেরণা জাগবে, ঠিক আছে, আর অনেকেরও হেল্প হবে। আর যারা আমরা পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের মধ্য থেকে প্রথম বর্ষের পেইড কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের 7টি কোর্স অ্যাভেলেবল, 7টি কোর্স আছে মেজর নন মেজর সহ। তোমরা হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপে নক করলে তোমার ডিটেলস জানতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা পাবো কি, আমি এখান থেকে এখন লিখতে পারবো, দেখো তাহলে এই বাহিরের যে লিমিটটা এ থেকে বি পর্যন্ত ঠিক রাখলাম, আর এখান থেকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি পি অফ এক্স ওয়াই লিমিট, লিমিটটা কি f1 x থেকে f2 x পর্যন্ত, আর বাইরে কি ছিল, dx ছিল। ভাইয়া আমি এটা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, তাহলে অবশ্যই আপার লিমিট লোয়ার লিমিট ওয়াই এর কাছে যায় বসবে। এর জন্য এক্স ওয়াই দিয়ে আমি প্রকাশ করে দেখাইলাম যে কোথায় কি আছে, বুঝতে পারছো, তাছাড়া প্রকাশ করার দরকার ছিল না। তাহলে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, লিমিট বসাইতে হবে অবশ্যই, যে লিমিট থাকলে অবশ্যই আমাকে লিমিট বসাইতে হবে। তাহলে আমি পি অফ এক্স কমা ওয়াই এর জায়গায় বসাবো কি, f2 x বসাবো, f2 x বসাবো, ঠিক আছে। তারপর মাইনাস করব, মাইনাস করে
এখানে কি বসাবো, পি অফ এক্স F1 এক্সটা বসাবো। আমার কথা কি বুঝতে পারছো? বাইরে ডিএক্স রাখলাম। এখন এখানে কথাবার্তা হলো ভাইয়া, এখন ডিএক্সটা তুমি গুণও করে দিতে পারো, ডিএক্সটা তুমি গুণ করে দাও, সমস্যা নাই। এ থেকে বি পর্যন্ত ইন এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স কমা F2 এক্স ডিএক্স মাইনাস এখানে এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স কমা F1 এক্স ডিএক্স। এটা মাথায় থাকতে হবে, এটা তুমি পাইছো। তাহলে ভাইয়া এখন তুমি যদি এটা পাও, তোমার প্রশ্নে ওই যে প্রথমে চিত্র অঙ্কন করছিলাম আমি এরকম, দুইটা করছিলাম না, এরকম করছিলাম। তাহলে এখান থেকে এ থেকে বি পর্যন্ত যাচ্ছিল আমার রেখা, আর ঘড়ি কাঁটা বিপরীত দিকে চলতেছিল এটা। তাহলে এ থেকে বি পর্যন্ত তুমি যদি যাও, আর উপরে মানটা ছিল কেমন, উপরে মানটা ছিল F2, নিচেরটা ছিল F1। তাহলে উপরে এই বরাবর তুমি যদি যাও, তাহলে দেখো F2 এর কাছে, F2 এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, F2 কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে, F2 এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট পর্যন্ত আসছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দিক বরাবর আসছে F2, কিন্তু আমার লিমিটে আছে কি এ থেকে বি পর্যন্ত, লিমিটে বোঝাচ্ছে যে আমি এখান থেকে এই দিক বরাবর যাচ্ছি। তাহলে আমার এটা কি অসঙ্গতি না? তাহলে আমার এখানে অবশ্যই লিমিটটা চেঞ্জ করতে হবে। আমার লিমিটটা কোথা থেকে নিয়ে আসতে হবে, বি থেকে এ পর্যন্ত লিমিটটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তার মানে সামনে তুমি যদি একটা লিমিট দাও, মাইনাস দাও, দিয়ে তুমি লিমিটটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারবা। তখন তুমি লিখতে পারো পি অফ এক্স F2 এক্স ডিএক্স, এটা লিখতে পারবা। মাইনাস এদিকে যা আছে তাই। আর দেখি F1টা কি, F1টা এ থেকে বি পর্যন্ত সুন্দর, A1 থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত সুন্দর আছে, মানে এটা কোনো চেঞ্জের দরকার নাই। এই হলো এখানে কথাবার্তা ছিল, টুইস্টটা এখানে ছিল। যারা বুঝতে পারবা সহজে ইজিলি সলভ করতে পারবা। আর এদিকে আমার কি এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স F1 এক্স ডিএক্স। এখন এখান থেকে তুমি যদি মাইনাস কমন নাও, তুমি মাইনাস কমন নিলে জাস্ট এখানে লিখতে পারবা তুমি যে ইন্টিগ্রেশন বি থেকে এ, আচ্ছা আমি এ থেকে বি দেই, আগে ওটাই নিয়ে আসি, এটা আগে নিয়ে আসি, তখন দুটাতে প্লাস হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স কমা F1 এক্স ডিএক্স প্লাস এখানে বি থেকে এ পর্যন্ত পি অফ এক্স কমা F2 এক্স ডিএক্স। আশা করি এই জায়গা পর্যন্ত তোমরা ক্লিয়ার হইছো। তাহলে এখন এই তোমার পুরা বৃত্তটা বোঝাচ্ছে না এই জায়গা দ্বারা, পুরা বৃত্তটা বোঝাচ্ছে না এই জায়গা দ্বারা। দেখো এখানে আমার এ থেকে বি পর্যন্ত অর্ধেক গেছে, বি থেকে এ পর্যন্ত অর্ধেক গেছে, তার মানে কি পুরা সারফেসটা বোঝাচ্ছে অর্ধেক অর্ধেক। তার মানে এটাই যখন আমি কি লিখতে পারি, ক্লোজ ইন্টিগ্রাল লিখতে পারি। কার রেখাটা আমার সি ছিল, আমি সি দিলাম, আর যেহেতু পি তার মানে পুরাটা পি। এখানে কে ছিল, পি ডিএক্স, পি ডিএক্স পেয়েছি। তাহলে এখান থেকে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারি না, এখান থেকে আমি সিদ্ধান্তে এটা উপনীত হতে পারি না যে অতএব আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ সি পি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডাবল ইন্টিগ্রেশন ডেল পি ডিভাইডেড ডেল এক্স, ডেল পি ডিভাইডেড ডেল এক্স, তার সাথে কি থাকবে ডিএক্স ডিওয়াই। কারণ কি আমি এখান থেকে তো আসলাম, আমি কোথা থেকে আসলাম, আমি এখান থেকে আসলাম না ভাইয়া, ডেল ও সরি সরি এখানে ডেল, সরি এখানে ডেল ওয়াই হবে, এখানে ডেল ওয়াই হবে, আমি তো এখান থেকে আসলাম তাই না, ডেল ওয়াই হবে। আমি কি এটা বলতে পারবো এখন, এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এটা আমি, এগুলো অবশ্যই সাবধানে দিবা, ভুল হলে কিন্তু চলে যাবে সবকিছু। তাহলে পিডিএক্স থাকলে আর পিডিএক্স এর কি চলে আসবে, একটা ওয়াই চলে আসবে। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারতেছি। এবার শর্ত 2 এর জন্য, শর্ত 2 এর জন্য তাহলে আমি কি পাবো, শর্ত 2 এর জন্য ডাবল ইন্টিগ্রেশন আর ডেল কিউ ডেল এক্স পাবো। তাহলে এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, তাহলে অবশ্যই বাইরে সি থেকে ডি পর্যন্ত দিব লিমিট, ওই আগেকার কথা। তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট আসবে, তাহলে তুমি এখানে থার্ড ব্র্যাকেট হলে আরেকটা ইন্টিগ্রেশন থাকবে, এখানে কি তুমি G1 ওয়াই পাবা, G2 ওয়াই পাবা, আর ভিতরে পাবা কি ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স। এখন তুমি ডিএক্স একে দিয়ে দিবা আর বাইরে ডিওয়াই রেখে দিবা। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা ইন্টিগ্রেশন ঠিক থাকবে সি থেকে ডি পর্যন্ত, আর এদিকে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কেটে যাবে, শুধুমাত্র কি থাকবে, কিউ থাকবে। কিউ অফ এক্স ওয়াই ফাংশনটা তোমাকে দিয়ে দেখাইতে হবে। আর লিমিটটা কি, G1 ওয়াই থেকে G2 ওয়াই পর্যন্ত, বাইরে ডিওয়াই। এখন তুমি যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে কি হবে, সি থেকে ডি পর্যন্ত
আর এদিকে বসালে কোথায় যাবে, তুমি এবার এক্স এর সাপেক্ষে কোষে যাবে নাকি এক্স এর কাছে আসবে, তাহলে কিউ অফ জি টু ওয়াই ওয়াই, ঠিক আছে, মাইনাস জি অফ জি ওয়ান ওয়াই কমা ওয়াই, এটা কিসের সাপে কি থাকবে বাইরে, ডি ওয়াই থাকবে। এটাকে আমি যদি একটু সিলেক্ট করে ছোট করে নেই তাহলে আমার এখানে সুবিধা হচ্ছে। তো দেখো এখান থেকে আমি লিখতে পারবো কি, আচ্ছা এখান থেকে আমি ডিওয়াইটা দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে সি থেকে ডি পর্যন্ত কিউ অফ জি টু কমা ওয়াই দিয়ে, শুধুমাত্র এই ওয়াইটা লেখার দরকার নাই, এখানে ডি ওয়াই থাকলো। আর এখানে এটা হলো কিউ, এটা কিউ, তাহলে কিউ অফ জি ওয়ান কমা ওয়াই ডি ওয়াই থাকলো। আমার আশা করি তোমরা বুঝতে পারছো, আমি ভাগ করে দিচ্ছি এটা সি থেকে ডি পর্যন্ত। তাহলে এখন আমার চিত্রের মধ্যে যাইতে হবে, চিত্রটা এমন ছিল এ বরাবর, তাহলে এ অর্ধেকটা আমার কি ছিল, এ অর্ধেকটা ছিল জি ওয়ান, এটা হলো জি টু ছিল, তাহলে এটা হলো সি ছিল, এটা ডি ছিল, তাহলে জি ওয়ানটা কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর, জি ওয়ানটা কোথায় যাচ্ছে, এদিক বরাবর দেখো, সরি জি টুটা কোথায় যাচ্ছে, জি টু সি থেকে ডি পর্যন্ত যাবে, মানে জি টু যেটা আছে ঠিক আছে, শুধুমাত্র জি ওয়ানটা দেখো সি থেকে ডি পর্যন্ত গেছে, কিন্তু আসছে কোথা থেকে, আসছে এই দিক বরাবর, তার মানে ডি থেকে সি হবে, তার মানে তোমাকে এখানে এই কাজটা করতে হবে, সি থেকে ডি পর্যন্ত কিউ অফ জি টু ওয়াই ঠিক থাকবে, ডি ওয়াই ঠিক থাকবে, সামনে মাইনাস একটা দিয়ে লিমিটটা চেঞ্জ করতে হবে, ওই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তখন এটা হবে কি ডি থেকে সি পর্যন্ত কিউ অফ জি ওয়ান ওয়াই ডিওয়াই। এখন তুমি এই পুরাটা ইজুকাল তুমি কি লিখতে পারবা, এই পুরাটা ইজুকাল তুমি লিখতে পারবা না, এটা পুরাটা ইজুকাল তুমি লিখতে পারবা না, অতএব তুমি এটা ইজুকাল লিখতে পারতেছো ক্লোজ ইন্টিগ্রাল কিউ কিউ ডিওয়াই লিখতে পারতেছো। তাহলে তুমি এখান থেকে সিদ্ধান্তে কি উপনীত হতে পারো, অতএব কিউ অফ ডিওয়াই ইন্টিগ্রেশন ক্লোজ, এটা ইজুকাল লেখা যায় আর ডেল কিউ ডিভাইডেড ডেল কিউ এর সাথে কি ওয়াই আসবে, মানে এখানে কি এক্স আসবে, এটা লেখা যায়। তাহলে এটাকে আমি 2 নাম্বার যদি দেই, তাহলে এক যোগ তুমি যদি দুই করো তাহলে এখান থেকে কি পাবা, ক্লোজ ইন্টিগ্রাল পি ডিএক্স প্লাস ক্লোজ ইন্টিগ্রাল কিউ ডি ওয়াই ইজ ইকুয়াল টু, পিডিএক্স এর মান কত পাইছি আমরা, পিডিএক্স এর মান পাইছি মাইনাস সারফেস ইন্টিগ্রাল আর, তাহলে পি পি এটার মান পাইছি আমরা হলো ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই পাইছি, ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই পাইছি, আর এটার মান কি পাইছি, এটার মান পাইছি আর ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স পাইছি। এখন এখান থেকে তুমি সুন্দর মতো যদি কমন নাও, একটা কমন নিলা, এখান থেকে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই করে দিলা, আর এখান থেকে তুমি সুন্দর মতো ডাবল ইন্টিগ্রাল কমন নিলা, এখান থেকে ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই, আর বাহিরে ও এখানে ডিএক্স, আচ্ছা এখানে যে কি আছে, এখানে আমার হলো ডিএক্স ডিওয়াই আছে তাই না, ডিএক্স ডিওয়াই আছে, আগেরটাত কি লিখছি, আগেরটাত কি লিখছিলাম আমি, আচ্ছা আগেরটাত কি লিখছিলাম আমি দেখো দেখি, হ্যাঁ ডিএক্স ডিওয়াই লিখছি, দেখো ডিএক্স ডিওয়াই লিখছে, ডিএক্স ডিএক্স থাকবে কারণ প্রথমে তো ছিল, তাহলে এখান থেকে আমি লিখি তাহলে ডিএক্স ডিওয়াই, তাহলে এখানে তোমার ডিএক্স ডিওয়াইটা লিখে নিবা, ডিএক্স ডিওয়াই, এখানে ডিএক্স ডিওয়াইটা লিখে নিবা, দুটো থেকে কমন গেলে ডিএক্স ডিওয়াই বাইরে চলে আসলো, তাহলে এটা কি আমার প্রমাণিত হয়েছে, তাহলে এটা কি আমার প্রমাণিত হয়েছে ভাইয়া, প্রমাণিত, তাহলে ইন্ড, তাহলে আমাদের গ্রিনের উপপাদ্য আমরা খুব ইজিলি বুঝতে পারলাম, খুব ইজিলি আমরা সলভ করতে পারলাম। আশা করি এর মধ্যে কোনো তোমাদের মানে কনফিউজ থাকার কথাই না, আমার কথা কি বুঝতে পারছো, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।